বরণীয় মানুষ, স্মরণীয় বিচার। সুনীল গঙ্গোপাধ্যায়। আজকের পর্ব মৃত্যু থেকে ফিরে এসে অমর দস্তয়েভস্কি। প্রথম 3 জনকে 3টি দণ্ডের সঙ্গে বাঁধা হয়েছে। 15টি রাইফেল উদ্যত। এরপরই দস্তয়েভস্কির পালা। আর কয়েক মিনিট বাদেই মৃত্যু। তখন দস্তয়েভস্কির বয়স 27। পুয়ার ফোক এবং দি ডাবল এই দুটি সংক্ষিপ্ত উপন্যাস এবং কিছু ছোট গল্প লিখেছেন মাত্র। তিনি তখন রাশিয়ার সাহিত্যের বিস্ময়কর উদীয়মান প্রতিভা, এবং সে সময় তার মৃত্যু হলে 2য় শ্রেণীর লেখক হিসেবে গণ্য হতেন কিছুদিন, এবং বিস্মৃত হতেন শতাব্দী শেষ হবার আগেই। তাহলে নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ড, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দি ডেভিলস, দি পসেসড নামেই এখন বেশি পরিচিত, ব্রাদার্স কারামাঝোভ এই উপন্যাসগুলি লেখা হতো না, এবং এই ভয়ঙ্কর অপ্রতিরোধ্য গ্রন্থগুলিকে বাদ দিলে বিশ্ব সাহিত্যের ইতিহাসও কিছুটা অন্যরকম হতো। নির্যাতিত অপমানিত মানুষের অমর জয়গাথা, দ্বিধা বিভক্ত মানুষের আত্মহনন এবং পরিশুদ্ধির আখ্যান রচিত হবার জন্য মহাসময়কে আরও কিছুদিন অপেক্ষা করতে হতো। তখনও পর্যন্ত সেই লাজুক নম্র যুবকটি পৃথিবীর প্রায় কিছুই দেখেননি। রমণীর শরীরের আগুন ভোগ করেননি। তখন মুক্তি পায়নি তার বুকের ভিতরের প্রমত্ত বাতাস। কিন্তু সে সময় দস্তয়েভস্কির মৃত্যু হয়নি। তারপরেও প্রায় জীবন মৃত অবস্থায় 33 বছর বেঁচে ছিলেন। সেই চরম মুহূর্তে আবার বেঁচে ওঠা মৃত্যুরও অধিক। বদ্ধভূমি থেকে ফেরার পর দীর্ঘ কারাজীবনের যে বর্ণনা তিনি পরে লিখেছিলেন, তার নাম দিয়েছিলেন হাউস অব দি ডেড। তাঁর এই মৃত্যুদণ্ডের নাটকীয় ঘটনাটিকে ট্র্যাজেডি বলা উচিত না প্রহসন, তা ঠিক করা দুরূহ। এমন মর্মান্তিক, করুণ এবং নিতান্ত হাস্যকর ঘটনার সমাবেশ আর কোনো বিখ্যাত মনীষীর জীবনে হয়তো ঘটেনি। জীবনে এমন বহু কাজ করেছেন দস্তয়েভস্কি, যাকে হয়তো বলা যেতে পারে অন্যায় কিংবা পাপ। যেমন নিজেকে তিনি মনে করতেন পিতৃহন্তা। বহু লোকের টাকা ধার নিয়ে শোধ দিতে পারেননি। নিজের স্ত্রী, পুত্র, কন্যাকে উপবাসে রেখে জুয়া খেলে শেষ কপর্দক উড়িয়েছিলেন বহুবার। 9-10 বছরের একটি বালিকার উপর স্নানাগারে শারীরিক অত্যাচার করেছিলেন। তবে খুব সম্ভবত এই ঘটনাটি সত্যি নয়। তার পসেসড উপন্যাসে এরকম একটি ঘটনার বর্ণনা আছে। অন্যান্য বহু রচনাতেই বয়স্ক পুরুষ ও বালিকার সম্পর্কের কথা দেখা যায়। তার নিজের 2য় স্ত্রীর সঙ্গেও বয়সের তফাৎ ছিল প্রায় 25 বছর। ওই কাহিনী নিজের মুখে বলেছেন অনেকবার, এবং বলেছিলেন, আমি সেই স্কাউন্ড্রেল যে ওই কাজ করেছে। কিন্তু তিনি যে সত্যিই করেছিলেন তার কোনো প্রমাণ নেই। সম্ভবত অন্যান্য বহু ঘটনার মতো এটাও একটি দস্তয়েভস্কির বদ্ধমূল ভুল বিশ্বাস। তার মৃত্যুর পর এক বন্ধু তলস্তয়কে চিঠিতে এই ঘটনা লিখে জানান। এ সম্পর্কে গল্পটি এই:
স্নানাগারে ওই কুকীর্তিটি করার পর দস্তয়েভস্কি অত্যন্ত অনুতপ্ত, শোকার্ত এবং বিচলিত হয়ে পড়েন। তখন তার বন্ধুরা বলে যে পাপ থেকে মুক্তি পাবার উপায় হলো পরিতাপ এবং স্বীকারোক্তি, যে তার সবচেয়ে বড় শত্রু তার কাছেই স্বীকারোক্তি দেওয়া উচিত। কে তার সবচেয়ে বড় শত্রু? এ কথা ভেবে ভেবে দস্তয়েভস্কি শেষ পর্যন্ত তুর্গেনিভকে নির্বাচন করলেন এবং তার কাছে স্বীকারোক্তি করলেন। কিন্তু এ সমস্ত অবৈধ কাজের জন্য দস্তয়েভস্কি কোনো শাস্তি পাননি। যে জন্য তিনি এই ভয়াবহ অমানসিক শাস্তি ভোগ করেছিলেন তা নিতান্ত তুচ্ছ এবং অকিঞ্চিতকর, অকারণেই প্রায় বলা যায়। দস্তয়েভস্কির জন্ম রাশিয়ার সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠিত হবার প্রায় 100 বছর আগে, 1821 খ্রিস্টাব্দের 30 অক্টোবর। বাবা ছিলেন মিলিটারি ডাক্তার, ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠিয়েছিলেন। সেখান থেকে গ্রাজুয়েট হয়ে বেরোবার আগেই বাবা ও মা দুজনেরই মৃত্যু হয়। যখন মায়ের মৃত্যু, দস্তয়েভস্কি প্রায় বালক। সে সময় মৃত্যু হয়েছিল মহাকবি পুশকিনের। মায়ের মৃত্যুর সমান কিংবা বেশি শোক বালক দস্তয়েভস্কি পেয়েছিলেন তার কল্পনার সম্রাট পুশকিনের মৃত্যুতে। মায়ের কবরখানায় চুপি চুপি তিনি দাদাকে বলেছিলেন, এ সময় যদি মায়ের মৃত্যু নাও হতো তাহলেও আমি পুশকিনের জন্য শোকের কালো পোশাক পরতাম, জানিস। তার দাদা মিখাইলও কিছুদিন কাব্য চর্চা করেছিলেন। পুশকিন ছিল তারও প্রাণাধিক। ছেলেরা থাকতো বোর্ডিং এ, বাবা গ্রামের বাড়িতে একটি চাষির মেয়েকে রক্ষিতা করে নিয়ে দিন কাটাতেন। ছেলেদের সঙ্গে বেশ নির্দয় ব্যবহার করতেন তিনি, বিষম কৃপণতা করতেন। সামান্য অর্থ চেয়ে কত কাতর চিঠি লিখেছেন দস্তয়েভস্কি তার বাবার কাছে। অবশেষে একদিন গ্রামের চাষিদের হাতে খুন হলেন মাইকেল দস্তয়েভস্কি। এই বিখ্যাত লেখকের পিতা পুত্রের প্রতিভা সম্পর্কে বিন্দুমাত্র আভাসও পেয়ে যাননি। বহুদিন পর একজন বৃদ্ধ চাষি যখন শোনে যে তাদের গ্রামেরই ছেলে ফিওদর দস্তয়েভস্কির খুব নাম হয়েছে দেশে, তখন সে অবিশ্বাসের ভঙ্গিতে ঘাড় নেড়ে বলেছিল, যার বাবা অত দুশ্চরিত্র এবং খারাপ লোক ছিল সে কখনো বিখ্যাত হতেই পারে না। পিতার অপঘাত মৃত্যু সম্বন্ধে সারা জীবন দস্তয়েভস্কির মনে একটা অবচেতন অপরাধ বোধ ছিল। মনে মনে তিনি নিজেকে মনে করতেন পিতার হত্যাকারী। তার জীবনের শেষ রচনায় ব্রাদার্স কারামাঝোভে নিজের পিতার চরিত্রের প্রতিফলন আছে। জীবনে বহু কষ্ট এবং লাঞ্ছনা সহ্য করেছেন, কিন্তু প্রায় প্রত্যেক তরুণ লেখকেরই যে দুর্ভোগ অবশ্য প্রাপ্য, সেই সম্পাদকের অবহেলা কিংবা প্রকাশকদের ঔদাসীন্য তাকে ভোগ করতে হয়নি। লেখার প্রথম চেষ্টাতেই তিনি অসাধারণ সার্থকতা লাভ করেছিলেন। যেন চমৎকার এক ভোরবেলা চোখ মেলে দেখলেন যে তিনি বিখ্যাত। তখন তার 22 বছর বয়স। ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে পাশ করে সরকারের অধীনে চাকরি করেছিলেন অল্প কয়েকদিন, অত্যন্ত অনিচ্ছা চাকরিতে। তাই তিনি ঠিক করলেন ওসব চাকরি তাকে ছাড়তে হবে, তাকে প্রবেশ করতে হবে সাহিত্য জগতে। সে চাকরির মাইনে সামান্য, সুতরাং অর্থাভাব।
এই অর্থাভাব শুরু হয়েছে দস্তয়েভস্কির স্কুল জীবন থেকে এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত তাকে আশ্রয় করেছিল। টাকা তার পকেটে এলেই জ্বলন্ত কয়লার মতো হয়ে যেত এবং অবিলম্বে পকেট ফুটো করে বেরিয়ে যেত। জীবনের প্রথম থেকে শেষ রচনাটি পর্যন্ত তিনি লিখেছিলেন অর্থের তাড়নায়, অর্থাভাব মেটানোর জন্য। তার আত্মা বন্ধক দেওয়া থাকতো প্রকাশকদের কাছে, না লিখলে তার মুক্তি নেই বলেই তাকে লিখতে হতো। সেই সদ্য যুবা বয়সে অর্থাভাব মেটাবার জন্য লেখার পেশা গ্রহণ করতে চেয়েছিলেন। প্রথমে ভাবলেন জর্জ শাঁ, বালঝাক কিংবা শিলার এদের রচনা অনুবাদ করে নিজে ছাপবেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না প্রাথমিক অর্থের অভাবে। তারপর নিজে একটি ছোট উপন্যাস লিখলেন, সেটাকেও নিজে নিজে প্রকাশ করবার পরিকল্পনা তাঁর। এমনকি তাঁর শুভানুধ্যায়ীরা যখন বলেছিলেন নিজে প্রকাশ করায় অনেক অসুবিধে, তার চেয়ে কোনো পত্রিকায় পাঠাতে, তখন সেই তরুণ লেখক অহংকারের সঙ্গে বলেছিলেন, আমি তো নাম কিংবা হাততালির জন্য লিখছি না, আমি লিখছি টাকার জন্য, বেশি টাকা পেতে চাই। এবারেও শেষ পর্যন্ত ব্যবসায়ের মূল অর্থ পাওয়া গেল না, সুতরাং যেতেই হলো প্রকাশকের কাছে। সদ্য শেষ করেছেন সেই ছোট উপন্যাসটি, নাম পুওর ফোক। এক বন্ধুর মারফত রচনার পাণ্ডুলিপিটি একদিন পাঠিয়ে দিলেন তখনকার দিনের খ্যাতিমান কবি নেক্রাসভের কাছে। তারপর সারা সন্ধে ছটফট করে কাটালেন। একটি চেনা ছেলের বাড়িতে গিয়ে গোগলের মৃত আত্মা নামের বইটা পড়লেন। সব সময় অস্বস্তি। গভীর রাত্রে বাড়ি ফিরে এলেন, খুবই অস্বস্তি লাগছে, ঘুম আসছে না। তার রচনাটি এখন নেক্রাসভের কাছে। নেক্রাসভ সে বই পড়তে দিলেন বিখ্যাত সমালোচক বেলিনস্কিকে। বেলিনস্কি শেষ পর্যন্ত পড়ে গ্রোয়ারকে উদ্গ্রীব হয়ে দেখতে চাইলেন। তাকে বলা হলো নতুন গোগল, বলা হলো আশ্চর্য প্রতিভা। নেক্রাসভ তার রচনা প্রকাশ করবার জন্য 250 রুবল পারিশ্রমিক দিলেন। শুধু লেখকদের মধ্যেই নয়, সাধারণ পাঠকদের কাছেও পুওর ফোকের লেখক এক বিস্ময় হয়ে রইলেন। সদ্য ফরাসি দেশ থেকে ফেরা অভিজাত তুর্গেনিভ তপ্ত বন্ধুত্ব জানালেন এই নবীন লেখককে। খ্যাতি দস্তয়েভস্কিকে বিমূঢ় করেনি। এক রাত্রে একটি গল্প শেষ করে পরদিন সকালে 30 রুবলে সেটা বিক্রি করলেন। গল্পটি তুর্গেনিভের ঘরে উচ্চকণ্ঠে পড়ে শুনিয়েছিলেন। গল্পের নাম 9টি অক্ষরে একটি উপন্যাস। পরপর কয়েকটি গল্পের পর আবার উপন্যাস লিখলেন, দি ডাবল। লেখক হিসাবে দস্তয়েভস্কির স্থান দৃঢ় হলো। কিছুদিনের মধ্যেই তিনি তুর্গেনিভ এবং বেলিনস্কির কাছ থেকে ভর্ৎসনা পেলেন অসংযত জীবন যাপনের জন্য। নেক্রাসভের সঙ্গে মতবিরোধ এবং বিচ্ছেদ হয়ে গেল। বেলিনস্কি কাগজে তাঁর সমালোচনা করে যথেষ্ট নিন্দে করলেন, দি ডাবল বইয়ের সাহিত্য মূল্য অস্বীকার করলেন। লিখলেন ওসব ভুতুরে ঘটনা এ যুগে অচল, ওরকম পাগলামি ডাক্তারদের বিষয় হতে পারে, লেখকদের নয়। রাস্তা দিয়ে কিছু লোক একটি মৃতদেহ নিয়ে শোক যাত্রায় চলেছে। দস্তয়েভস্কি এক বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন সেই পথ দিয়ে। ওই দৃশ্য তাঁর সহ্য হলো না। ছুটে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেন,
কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন রাস্তায়। মৃগী রোগের লক্ষণ, সর্বাঙ্গ কাঁপছে। আর একবার এক পার্টিতে দস্তয়েভস্কি বেশ সহজভাবেই মেতেছিলেন। হঠাৎ শেষের দিকে তার মুখ চোখ বদলে গেল, অদ্ভুত ভয় ফুটে উঠল তাঁর সর্বশরীরে। শূন্য গর্ভকণ্ঠে তিনি প্রশ্ন করলেন, আমি কোথায়? তারপর বাতাস নেবার জন্য ছুটে গেলেন জানালার কাছে। তার মুখে এবং মাথায় কিছুটা ঠান্ডা জল ছিটিয়ে দেওয়া হলো, কিন্তু দস্তয়েভস্কি দৌড়ে বেরিয়ে গেলেন রাস্তায়, উন্মত্তের মতো দৌড়াতে লাগলেন। পেছনে পেছনে ভয়ার্ত গৃহকর্তা ছুটে গেলেন। হঠাৎ দস্তয়েভস্কি উঠে বসলেন এক চলন্ত ঘোড়ার গাড়িতে। তার অনুসরণকারী বহুক্ষণ বাদে তাকে খুঁজে পেলেন এক হাসপাতালের দরজায়। তখন তিনি শান্ত, সুস্থিরভাবে বাড়ি যেতে সক্ষম। বারবার কোনো নির্দিষ্ট ব্যবধান না রেখে সারা জীবন দস্তয়েভস্কি এই স্নায়বিক রোগে ভুগেছেন। প্রতি আক্রমণের পর 2-3 দিন তার শরীর ভেঙে থাকত। মনস্তত্ত্ববিদ ফ্রয়েড এই অসুখের কারণ সম্বন্ধে বলেছেন ইডিপাস কমপ্লেক্স। তিনি পিতাকে ভালোবাসতে চেয়েছিলেন এবং ঘৃণা করতেন। পিতার স্নেহ পাবার বাসনা ছিল মাতৃহীন বালকের, তার বদলে পেয়েছিলেন ভয় এবং ঘৃণা। ফলে মনে মনে তার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন, তার মৃত্যু কামনা করতেন। বাবাকে হয়তো আবেগ ভরে অনেক চিঠি লিখেছেন। বাবা তার সংক্ষিপ্ত উত্তর পাঠালেন অতিশয় রুক্ষ এবং নির্দয়। তখন বালক দস্তয়েভস্কি মনে মনে ভাবতেন, একদিন আমি ওই বদমাশ লোকটাকে খুন করব। পিতার হত্যার সংবাদ তার কাছে যুগবৎ আনন্দের এবং ভয়ঙ্কর। কতগুলি দুর্বৃত্তের হাতে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার নিজের হাতও কি পিতৃরক্তে রঞ্জিত নয়? কাজে না হোক, চিন্তায় কি তিনি পিতৃহত্যা করেননি? এই পাপ বোধ তার জীবনকে পরিবর্তিত করেছে। সাধারণত মৃত্যু সংবাদ বা মৃত্যু দৃশ্যতেই মৃগরোগের লক্ষণ দেখা যেত। পথে শোক যাত্রা এবং বেরোনস্কির মৃত্যু সংবাদ তিনি সহ্য করতে পারেননি। প্রতি শুক্রবার দস্তয়েভস্কি এক সান্ধ্য আড্ডায় যেতেন। পুরনো ভাঙা বাড়ি, অন্ধকার সিঁড়িতে একটা লণ্ঠন থেকে আলোর বদলে ধোঁয়া বেরোচ্ছে গল গল করে, তেল পোড়ার গন্ধ। সেখান দিয়ে উঠে আসতেন একটা গুমোট বসবার ঘরে, পেত্রাসভস্কির আসরে। তামাকের ধোঁয়ায় ঘর ভর্তি। সেখানে কিছু লোক বসে আছে, তারা কেউ সরকারি অফিসের কেরানি, কেউ শিক্ষক, সাহিত্যিক, ইউনিভার্সিটির ছাত্র। এরা সব বিপ্লবী। এরা এখানে বসে তর্ক বিতর্ক, বক্তৃতা করতেন। সম্রাট, ঈশ্বর, পরিবার, দাস প্রথা এইসব আক্রমণ করে কথা হতো। দস্তয়েভস্কি অধিকাংশ সময় একা কোণে বসে চুপ করে শুনতেন। মাঝে মাঝে যখন কথা বলতেন তাকে মনে হতো খুবই আন্তরিক। সেখানে পেত্রাসভস্কির একটি ছোট লাইব্রেরি ছিল। কিছু নিষিদ্ধ বিদেশি বই পাওয়া যেত সেখানে। ইউটোপিয়ানদের মতবাদ, বিশেষত ফুরিয়েরের, তাঁদের প্রিয় ছিল। তাঁরা এক সরল অনাড়ম্বর পৃথিবীর স্বপ্ন দেখতেন, যেখানে মানুষ আর প্রকৃতি
এক হয়ে মিশে থাকবে। সেই আড্ডায় তাস খেলা নিষিদ্ধ ছিল। মাঝে মাঝে ভোজ হতো রাত্রে। ভোজ সভায় বক্তৃতা দিতেন কেউ কেউ। একদিন এক উত্তেজিত বক্তা বললেন, আমাদের কাজ শুধু আলাপ আলোচনা কিংবা স্বপ্ন দেখা নয়, চতুর্দিকে এই অত্যাচার, ধ্বংস, দারিদ্র, অপমানের অবসান ঘটিয়ে আনন্দময় সুখী পৃথিবী স্থাপন করতে হবে। কাজ চাই, আর কথা নয়। প্রকৃতপক্ষে যাঁরা সেখানে উপস্থিত হতেন তারা কেউ কর্মী দলের নন, সকলেই বুদ্ধিজীবী। কোনরূপ শৃঙ্খলাবদ্ধ সমিতি ছিল না সেখানে। সত্যিকারের বিপ্লব ঘটাবার শক্তি ছিল না কারো। তাদের পক্ষে সম্ভব ছিল চিন্তার মুক্তি আনা, দেশের মুক্তি নয়। তবুও নানান রকম পরিকল্পনা হতো। একটা প্রেস খুলে গোপনে নিষিদ্ধ পুঁথি ছাপাবার কথা হয়। প্রেসের যন্ত্রপাতিও কিছু কেনা হলো। প্রেসের ভার দেওয়া হয়েছিল উৎসাহী দস্তয়েভস্কিকে, কিন্তু সে প্রেস থেকে শেষ পর্যন্ত একটি অক্ষরও ছাপা হয়নি। একজন পদস্থ সামরিক অফিসার একটি প্রবন্ধ পড়ে শোনালেন। তাতে আছে যে খড় মেশানো অশ্বপুরুষের মতো যে খাদ্য কৃষকেরা খায়, সম্রাট নিকোলাস জারকেও কিছুদিন সেই খাদ্য খাওয়ানো উচিত। তাহলে তিনি গরিবের দুঃখ বুঝতে পারবেন। একটা গোপন ভাতৃসংঘ স্থাপনেরও কথা হলো। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে তার জ্যোতিদাদার যে বাক সর্বস্ব বিপ্লবী সমিতির হাস্যরসাত্মক বর্ণনা আছে, পেত্রাসোভস্কির শুক্রবারের আড্ডাও তার চেয়ে খুব ভয়াবহ কিছু ছিল না। কিন্তু এই দলের মধ্যেও গোয়েন্দা ঢুকেছিল। এই সামান্য বিষয়গুলির সাতকাহন করে জানানো হয়েছিল সরকারের কাছে। একদিন সকালবেলা ঘুম ভেঙে দস্তয়েভস্কি দেখলেন তার ঘরে পুলিশ। কোনো যুক্তি না দেখিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং বন্দি করে রাখা হয় দুর্গে। তার বই এবং পাণ্ডুলিপি রয়ে গেল বাড়িতে। তার নিজের পোশাক খুলে নেওয়া হলো, তার নাম পর্যন্ত মুছে দেওয়া হলো একটি নম্বরে, 7 নম্বর কয়েদি। আলোহীন ছোট্ট কুঠুরিতে একা আবদ্ধ, কোনো মনুষ্য কণ্ঠ নেই। সারাদিন চাবির শব্দ বা তান্ত্রীর জুতোর আওয়াজ ছাড়া কিছু নেই। একা, এমনকি এক টুকরো কাগজ কলমও নেই। কি তার বিরুদ্ধে অভিযোগ, কি শাস্তি হবে, কিছুই জানেন না। আমি তো ষড়যন্ত্রকারী নই, আমি লেখক এবং মনে মনে খাঁটি খ্রিস্টান এবং দেশপ্রেমিক। তবে দিন 15 বাদে তাকে অনুসন্ধান বোর্ডের সামনে হাজির করা হলো। তার শিক্ষা, আয়, কোন কোন লোকের সঙ্গে চেনা পরিচয়, এইসব জিজ্ঞাসা শুধু। 4 সপ্তাহ পরে আরো একবার শুনানি। মৌখিক উত্তরের সঙ্গে তাকে কাগজ কলমে উত্তরগুলি লিখে দিতেও বলা হলো। দস্তয়েভস্কি স্বীকার করলেন তিনি কোন কোন উপলক্ষে শুক্রবার পেত্রাসোভস্কির আসরে গিয়েছিলেন। কিন্তু কে আমার আত্মা দেখেছে? তিনি নিজে প্রশ্ন করলেন। আমি যে বিপ্লবী, বদমাশ, ফন্দিবাজ, এইসব অভিযোগ করা হয়েছে, কিন্তু তার কতটা আমি ছিলাম তা কে পরিমাপ করেছে? আমি সেখানে 2-1 বার বক্তৃতা দিয়েছি, কিন্তু কোনো রাজনৈতিক বিষয়ে নয়। কখনো কখনো উত্তপ্তভাবে আমি আমার মত ব্যক্ত করেছি, কিন্তু সে উত্তেজনা সাময়িক। আমার সুনাম এই যে আমি নিজের মনের ভাব
ভালো করে প্রকাশ করতে পারি না। আমার বন্ধুর সংখ্যাও খুব কম এবং তাদের জন্য ব্যয় করবার মতন সময়ও আমার কম। অন্য সকলের মতো আমিও সেন্সর প্রথা, পশ্চিম ইউরোপের সাম্প্রতিক ঘটনার কথা বাড়িতে আলাপ আলোচনা করেছি। শ্বাসরুদ্ধ করা নাটক সেখানে উন্মুক্ত হচ্ছে, শতাব্দীর প্রাচীন প্রথা ভেঙে যাচ্ছে। যে দেশ থেকে রাশিয়া তার সংস্কৃতি পেয়েছে, ফরাসি দেশ, সেখানকার কথা আলোচনা করা কি অন্যায়? ফরাসি দেশে যা ঘটেছে তার হয়তো ঐতিহাসিক উপযোগিতা আছে, কিন্তু তা স্বৈরতন্ত্রের শত্রু হবে এর কোনো মানে নেই। আমাকে তাহলে শিক্ষিত করে কি লাভ হয়েছে যদি আমি মাঝে মাঝে নিজের মতামত ব্যক্ত করতে না পারি? হ্যাঁ, আমি বেলোনস্কির চিঠি নিষিদ্ধ এক সভায় পড়েছিলাম, কিন্তু সেই সঙ্গে গুগলের উত্তরও পড়েছি। ভাবে, ভঙ্গিতে বা কণ্ঠস্বরে আমি মত প্রকাশ করিনি সে সময়। প্রকৃতপক্ষে আমি বেলোনস্কির ধারণারই বিরোধী। দস্তয়েভস্কি আরো বললেন, তাঁদের আসরে যা কথা হতো সবই নিজেদের মধ্যে সীমাবদ্ধ। সব সময়ই পেত্রাসভস্কিকে ভয়ঙ্কর লোক মোটেই মনে না হয়ে বরং মজার লোক মনে হতো। তিনি নিজে একজন ইতিহাস ও অর্থনীতির অনুরক্ত ছাত্র। সেই হিসাবে সমাজতন্ত্রবাদের সব দিক খুঁটিয়ে জানতে চেয়েছেন, কিন্তু নিজে সমাজতন্ত্রবাদী নন মোটেই। স্পষ্ট বোঝা যাচ্ছে দস্তয়েভস্কি পরিতাপ বা আত্মসমর্পণ করেননি, অথবা নিজের প্রতি অভিযোগগুলি অপরের উপর আরোপ করতেও চাননি। তাঁর দলের কয়েকজন শেষ পর্যন্ত তা করেছিল যদিও। তদন্ত সমিতি ধীর অলসভাবে চলতে লাগলো, অফিসারদের খেয়াল খুশি অনুযায়ী, এবং এরই নাম সরকারি ভাষায় বিচার। আর এই দীর্ঘ সময় বন্দীরা জেলে রইল। দস্তয়েভস্কির মনে হতে লাগলো তার কোনো গতকাল ছিল না, তার কোনো আগামীকালও নেই। অনুসন্ধান বোর্ড শেষ পর্যন্ত পেত্রাসভস্কির বাড়িতে বৈঠক ছাড়া কিছুই জানতে পারল না, আর সে কারণেই বোধহয় বিরক্ত হয়ে 28 জনের মৃত্যুদণ্ড দিয়ে দিল। তার মধ্যে দস্তয়েভস্কি একজন, এবং উল্লেখযোগ্য অপরাধী। দস্তয়েভস্কির কোনো বিবৃতি দেবার আছে কিনা জানতে চাওয়া হলো। তিনি লিখে জানালেন, আমি সরকারের বিরুদ্ধে কখনো বিদ্বেষমূলক কাজ করিনি। যা আমি করেছি তা সবই আগে থেকে না ভেবে সাময়িকভাবে, যেমন বেলিনস্কির চিঠি পড়া। যদি আমি কখনো স্বাধীনভাবে আমার মত প্রকাশ করে থাকি, তবে তা বলেছি আমার অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে, যারা আমার কথার অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে পারবে এবং আমাকে যারা চেনে। আমি আমার সন্দেহ মোচন করবার জন্য কখনো কোনো উপায় খুঁজে বেড়াইনি। আরো কিছুদিন নির্জন কারাবাসের পর দস্তয়েভস্কি শরীরে শীতের দাঁত অনুভব করলেন। তাঁরা বন্দী হয়েছিলেন এপ্রিল মাসে। তিনি জানতেও পারলেন না যে বিচারকেরা আরো 14 জনের সঙ্গে তাকেও মৃত্যুদণ্ড দিয়েছে। যথাসময়ে আদালতের রায় চূড়ান্ত বিচারকের কাছে দেয়া হলো। জুরিরা বললেন এরা সকলেই যথার্থ অপরাধী,
এবং যেহেতু রাজনৈতিক অপরাধীর দলপতি এবং অনুচরদের মধ্যে কোনো প্রভেদ করা হয় না, সেজন্য সকলেই মৃত্যুদণ্ডের যোগ্য। যাই হোক, আসামিরা যেহেতু সকলেই যুবক এবং অনুতপ্ত এবং পরিকল্পনাগুলি একটাও কাজে লাগাবার সময় পায়নি, সুতরাং তাদের সশ্রম কারাদণ্ড দেওয়া হোক। অপরাধের গুরুত্ব অনুযায়ী দস্তয়েভস্কির স্থান 10ম, তাঁর 8 বছরের কারাদণ্ড। তালিকার শীর্ষে পেত্রাসভস্কি, তার আজীবন। শেষ সম্মতির জন্য এই নির্দেশ পাঠানো হলো সম্রাটের কাছে। মহানুভব সম্রাট নিকোলাস বন্দীদের প্রতি উদারতা দেখাতে চাইলেন। মৃত্যুদণ্ড রহিত করায় তিনি সম্মতি দিলেন, কারুর কারাদণ্ড হ্রাস করলেন। দস্তয়েভস্কির নামের পাশে তিনি লিখলেন কারাদণ্ড 4 বছর এবং তারপর নিজের পদমর্যাদা অনুযায়ী সৈনিকের জীবন। এত সামান্য কারণে লোকগুলিকে এরকম নির্দয় শাস্তি দেবার কারণ ফরাসি বিপ্লব দেখে আতঙ্ক, যাতে বিপ্লবের ঢেউ এদেশেও না আসে। সম্রাট নিকোলাস ছিলেন আত্মম্ভরী স্বভাবের, নাটকীয় ঘটনা বড় ভালোবাসতেন। তিনি অল্প হেসে শেষ নির্দেশ জানালেন, শহরের মধ্যে কোনো উন্মুক্ত স্থানে নিয়ে বন্দীদের প্রতি মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে এবং শাস্তির সমস্ত ব্যবস্থা করা হবে, যেন ওরা ভাবে যে সত্যি একটু পরে মৃত্যু। বন্দীরা শেষ পর্যন্ত যখন মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে, ঠিক তখন তাদের জানিয়ে দিও যে সম্রাট তাঁর অশেষ দয়ায় বন্দীদের জীবন উপহার দিয়েছেন। আরম্ভ হলো চূড়ান্ত হাস্যকর করুণতম নাটক। 22শে ডিসেম্বর সকালবেলা দস্তয়েভস্কি ঘুম থেকে উঠে দেখলেন কারাগারে কিরকম যেন সারা পড়ে গেছে। একটু বাদে তাদের ঘোড়ার গাড়ি করে কোথায় নিয়ে যাওয়া হতে লাগলো। দুপাশে উন্মুক্ত তরবারি হাতে রক্ষী। অন্তহীন যাত্রা 3-4 মাইল একসময় শেষ হলো। বরফ বিছানো একটি পার্কে তাঁরা এসে উপস্থিত হলেন। এই পার্ক তার খুব চেনা, তবু অন্যরকম দেখাচ্ছে। এত ভোরে প্রচুর জনতা, অগণিত সৈন্য, মাঝখানে 3টে দণ্ডওয়ালা একটি উঁচু কাঠের মঞ্চ, কালো কাপড়ে মোড়া। পরপর আরো গাড়ি করে বন্দীরা এলো। অনেক দিন পর দস্তয়েভস্কি অন্য বন্দীদের দেখতে পেলেন। তাদের সঙ্গে করমর্দন করে একটু খোশ গল্প আরম্ভ করবেন, এমন সময় সেনাপতি মহাশয় এসে সকলকে লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন। তারপর এলো এক কবরের পোশাক পরা পুরোহিত। সে সকলকে নিয়ে গেল বদ্ধ মঞ্চে। এবার 2 লাইনে সকলকে দাঁড় করানো হলো। সকলেই এবার ঘটনাটা বুঝতে পেরেছে। অনেকের মুখ বিবর্ণ, কেউ কেউ আতঙ্কে চিৎকার করে উঠল। 2-1 জন অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। আবার তাদের তুলে দেয়া হলো। কথা বলা বারণ, তাই দস্তয়েভস্কি ফিসফিস করে পাশের লোকটিকে তিনি জেলে বসে শেষ যে গল্পটি ভেবেছিলেন তার প্লট শোনাবার চেষ্টা করতে লাগলেন। তিনি মরে গেলে গল্পটা আর কারুকে পড়ানো যাবে না, এই ভেবে একটু খারাপ লাগলো। অত্যধিক স্নায়বিক উত্তেজনা বশতই হয়তো তাকে খুব শান্ত দেখাচ্ছিল।
একজন কেরানি এসে নাম ধরে শাস্তি উচ্চারণ করে গেল। দস্তয়েভস্কি কান পেতে শুনতে লাগলেন। বারবার একই কথা, ঠিক যেন গানের ধুয়োর মতো মনে হচ্ছে। হঠাৎ শুনলেন, ফিওডর মিখাইলোভিচ দস্তয়েভস্কি, মৃত্যুদণ্ড, গুলি করিয়া হত্যা। এ যেন অপরিচিত কারুর নাম, তার নয়। গায়ে পাতলা জামা, শীতে কাঁপুনি আসছিল। এমন সময় হঠাৎ রোদ উঠতে এমন আরাম লাগলো যে দস্তয়েভস্কি তার পাশের লোকটিকে বললেন, আমরা কি সত্যি আজ মরব? তাঁর সঙ্গী ইশারায় একটি ঢাকা গাড়ি দেখালেন, যার মধ্যে তাঁদের কফিনগুলো আনা হয়েছে। কেরানির পর এলো পাদ্রী। পাপের বেতন মৃত্যু, সে উচ্চারণ করল। তারপর নাতি দীর্ঘ উপদেশ। অনেকের সঙ্গে দস্তয়েভস্কিও ক্রসের গায়ে চুম্বন করলেন। তাঁর দি ইডিয়ট উপন্যাসে ঠিক এরকম একটি দৃশ্য আছে, যেখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দী ছুটে গিয়ে লোভীর মতো ক্রসের গায়ে ওষ্ঠ চেপে ধরেছিল, যেন এটা তার বিষম প্রয়োজনীয়। চুম্বন করার পরই সে অনুভব করল সে সমস্ত মানুষের দ্বারা পরিত্যক্ত হয়ে গেল। সে অসহায়, একা। হঠাৎ সেনাপতি এসে পাদ্রীকে গম্ভীরভাবে সরে যেতে বললেন। এরপর দুজন সৈনিক এসে বন্দীদের মাথার উপর দুখানা তরবারি ভেঙে ফেলল। এতে যার যার ব্যক্তিগত মর্যাদার অবসান হল। দস্তয়েভস্কিও এই অপমানের অনুষ্ঠান সহ্য করার জন্য হাঁটু মুড়ে বসলেন। তারপর দণ্ডিতরা শেষবারের মতো প্রসাধন করে নিল সেখানেই। বাইরের জামা খুলে তারা সকলে সাদা লিলেনের ঢোলা পোশাক পরে নিল। একজনের রসবোধ তখনও শুকিয়ে যায়নি। চেঁচিয়ে জিজ্ঞেস করল, আমাকে এই জোব্বাটা কেমন দেখাচ্ছে? হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। রক্ষীরা পেত্রাসভস্কি এবং আরো দুজনকে নিয়ে বেঁধে ফেলল তিনটি দণ্ডের সামনে। সেনাপতির হুকুমে 15 জন সৈনিক রাইফেল তুলে দাঁড়ালো। দস্তয়েভস্কি সামনের দিকেই দাঁড়িয়েছিলেন 5 জনের পর। এর পরের বার তাঁদের 3 জনের পালা। এত শীঘ্র মৃত্যু! ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে রাস্কলনিকভ ভেবেছিল মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে কোনো দণ্ডিত আসামি ভাবতে পারে বা বলতে চায়, যদি তাকে বাঁচতে দেওয়া হয় কোনো উঁচু জায়গায়, কোনো পাহাড়ে শুধু দাঁড়াবার জায়গা আছে এমন কোনো খাদের কিনারে, তার চতুর্দিকে বিপদ, সমুদ্র, অসীম অন্ধকার, অনন্ত নির্জনতা, অবিরাম ঝড়, যদি তাকে 1 গজ জমির উপর দাঁড়িয়ে থাকতে হয় সারা জীবন, 1,000,000 বৎসর, অনন্তকাল, তবুও এই মুহূর্তে মৃত্যুর চেয়ে তাই ভালো। শুধু বেঁচে থাকা, বেঁচে থাকা আর বেঁচে থাকা। দি ইডিয়ট উপন্যাসেও দণ্ডিত আসামি মৃত্যুর ঠিক 2 মিনিট আগে ভেবেছিল, ঠিক এখন যদি তাকে জীবন ফিরিয়ে দেওয়া হয় তবে জীবন নিয়ে সে কি করবে। সম্মুখে বিস্তৃত অনন্তকাল নিয়ে কি করবে সে? এই চিন্তা তাকে এত উত্তেজিত করে তোলে যে সে ভাবে তাকে যেন এখনই গুলি করে মারা হয়। এগুলি দস্তয়েভস্কির নিজের অভিজ্ঞতা থেকে লেখা। শেষ মুহূর্তে তিনি উদাসীন হয়ে গিয়েছিলেন। মরতে দুঃখ ছিল না। চারপাশের সবকিছুই যেন অকিঞ্চিৎকর।
পাশে দাঁড়ানো দুজনকে আলিঙ্গন করলেন। সেই উষ্ণ স্পর্শ এক মুহূর্তের জন্য ভালো লাগলো। রেডি, লক্ষ্য ঠিক করো। সেনাপতির গর্জন শোনা গেল। 15টি বন্দুক 3 জন মানুষের দিকে মুখ ফেরানো। এমন সময় একটি ড্রামের শব্দ শোনা গেল দূর থেকে। দ্রুত ঘোড়ার গাড়ি থেকে নেমে একজন অফিসার সম্রাটের দয়ার হুকুম পড়লেন। বন্দুকের মুখ উপরে উঠে গেল। 3 জনের বাঁধন খুলে দেওয়া হলো। নাটক শেষ। ঘোষণার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যে হিস্টেরিয়ার লক্ষণ দেখা গেল। দুজন তৎক্ষণাৎ হাঁটু মুড়ে বসে প্রার্থনা করতে লাগলেন। একজন চেঁচিয়ে উঠল, সম্রাট জার দীর্ঘজীবী হন। একজন তিক্ত কণ্ঠে বলে উঠল, এর চেয়ে আমি মরতেই চেয়েছিলাম। দস্তয়েভস্কির মধ্যে আনন্দ বা দুঃখ কোন রকম ভাবান্তর দেখা গেল না। তার মধ্যে তখনও সেই ভয়ঙ্কর উদাসীনতা। সম্রাটের জন্মদিনে তাদের হাতে পায়ে লোহার শিকল পরানো হলো। শিকলের ওজন 10 পাউন্ড। হাঁটতে চলতে পারা যায় না। সেই অবস্থায় তাদের পাঠানো হলো সাইবেরিয়ায়। ওমস্ক শহরের কারাগারে বন্দী হয়ে রইলেন 4 বছর। নিয়ম অনুযায়ী তার মাথার একদিক কামিয়ে দেওয়া হলো। অন্ধকার ঘরে একটা কাঠের তক্তা তার শয্যা। সাইবেরিয়ার বন্দি নিবাসের নিষ্ঠুরতা বর্ণনার অতীত। আত্মশুদ্ধির জন্য দস্তয়েভস্কি যে নির্যাতন এবং যন্ত্রণা ভোগের কথা বর্ণনা করেছেন, তার নিজের কষ্টভোগ বোধহয় তার চেয়েও বেশি। সেই কারাগারের অন্য বন্দীরা বেশিরভাগই ছিল খুনে, গুন্ডা, বদমাশ। তারা ভদ্রলোক বলে দস্তয়েভস্কিকে ঘৃণা করত। কর্তৃপক্ষ বেশি অত্যাচার করত ভদ্রলোক কয়েদিদের উপর। এই সময় থেকেই দস্তয়েভস্কির মৃগীরোগ ভয়ানক বেড়ে যায়। একবার জেলখানায় চাবুক খেয়েছিলেন এজন্য। জেলখানার অভিজ্ঞতা নিয়ে যে বই লিখেছিলেন পরে, তার নাম দিয়েছিলেন দি হাউস অব দি ডেড। 4 বছর কারাজীবনের পর সৈনিক জীবন, তাও কম ঘৃণিত এবং কষ্টকর নয়। সাধারণ সৈনিক থেকে কিছুদিন পর তাকে লেফটেন্যান্ট করা হয়েছিল। 2.5 বছর সৈনিক থাকার পর আপ্রাণ চেষ্টায় তিনি পদত্যাগপত্র মঞ্জুর করিয়ে মুক্তি পান। ওই সময়ে দস্তয়েভস্কির প্রথম প্রেম এবং বিবাহ। এক মাতাল অফিসারের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় এবং ক্রমে হৃদ্যতা হয় তার পরিবারের সঙ্গে। দস্তয়েভস্কি স্বভাবতই ছিলেন নিঃসঙ্গ। সৈনিক জীবনে তার বন্ধু ছিলেন এক তরুণ আইনজীবী, যে তাকে বহু সাহায্য করেছে। আর এই মাতাল অফিসারের স্ত্রী, মহিলার নাম মারিয়া দিমিত্রিয়েভনা। দীর্ঘ কৃশ চেহারা, প্রায় রূপসী, বয়স 30। একটি বাচ্চা ছেলে আছে। কিছুদিন পর মাতাল স্বামীর মৃত্যুর পর মারিয়া অত্যন্ত বিপদে পড়ে। দস্তয়েভস্কি পাগলের মতো ভালোবেসেছিলেন মারিয়াকে। তার আর্থিক সামর্থ্য কিছুই নেই, তবুও মারিয়াকে বিয়ে করতে চাইলেন। মারিয়াও ভালোবাসতেন তাকে, কিন্তু কিছুতেই বিয়ে করতে রাজি হতে চাননি। একটি তরুণ স্কুল মাস্টারকে স্বামী হিসেবে ঠিক করেছিলেন,
কিন্তু দস্তয়েভস্কি প্রচুর কান্নাকাটি এবং বাক যুদ্ধের পর বিবাহে সক্ষম হন। মারিয়ার সঙ্গে তার বিবাহ সুখের হয়নি। কিছুদিন পর মৃত্যু হয় মারিয়ার। রেখে গেলেন সেই শিশুপুত্রটি, যে সারা জীবন দস্তয়েভস্কির কপালে কুগ্রহ হয়েছিল। এশিয়া এবং ইউরোপের সীমান্ত পেরিয়ে দস্তয়েভস্কি আবার ফিরে এলেন রাশিয়ায়। সাহিত্য ক্ষেত্রে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করতে তার বেশি দিন লাগেনি। লেখা ছাপাবার অনুমতি আদায় করতে যেটুকু দেরি হয়েছিল। ফিরে এসে তিনি বিপ্লবীদের সংস্রব একেবারে ত্যাগ করলেন। ফিরে এসে তিনি অন্যান্য লেখার সঙ্গে আরম্ভ করলেন দি ইনসাল্টেড অ্যান্ড ইনজিউর্ড, তারপর জেলখানার জ্বলন্ত স্মৃতি, দি হাউস অব দি ডেড। পলিনা নামের একটি মেয়ে দু একটি গল্প লিখেছিল দস্তয়েভস্কির ভাইয়ের পত্রিকায়। টকবগে তেজি রূপসী সেই মেয়েটি দস্তয়েভস্কির সংস্পর্শে এলো এবং মেয়েটি তার জীবনের প্রথম অভিজ্ঞতা লাভ করল সেই বিখ্যাত লেখকের কাছ থেকে। সে ছিল বেপরোয়া, কোনো নিয়ম নীতি মানত না। দস্তয়েভস্কি তার সঙ্গে বিদেশ চলে গেলেন, দিন কাটাতে লাগলেন এক হোটেলে। তারপর কিছুদিনের মধ্যেই অন্য একটি স্বাস্থ্যবান ছেলের সঙ্গে মেয়েটি চলে যায়। এরপর থেকে দস্তয়েভস্কির জীবন প্রায় একই রকম যন্ত্রণার। মাঝে মাঝে এপিলেপসির আক্রমণ, প্রচণ্ড অর্থাভাব, পাওনাদারদের তাড়া, প্রকাশকদের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়া, আবার জুয়া, আবার অভাব, আবার অর্থ ভিক্ষা। প্রকাশকদের তাড়নায় মাঝে মাঝে খুবই অনিয়মিতভাবে সাহিত্যের এক একটি অবিনশ্বর কীর্তি গ্রন্থ লিখে দেওয়া। অর্থাভাব একটুও দূর হলো না। তলস্তয়, দস্তয়েভস্কি এবং তুর্গেনিভ, এই তিনজনকে বলা হতে লাগলো রাশিয়ার শ্রেষ্ঠ লেখক। তিনজনের কেউ কারো বন্ধু নন। দস্তয়েভস্কি ওদের দুজনকে সহ্য করতে পারতেন না, মূলত ওদের বিপুল অর্থের জন্য। ইতিমধ্যে তিনি তাড়াতাড়ি লেখার জন্য একটি মেয়েকে স্টেনোগ্রাফার রেখেছিলেন এবং কিছুদিনের মধ্যে তাকে বিয়ে করে নেন। এবং দ্বিতীয় স্ত্রী আনা, যেমন রূপসী তেমন ধীমতী, যিনি আজীবন দস্তয়েভস্কিকে সামলেছেন বলা যায়। অত্যন্ত অভাব অভিযোগের মধ্যে হয়তো প্রকাশকের কাছ থেকে বা নিজের ভাইয়ের কাছ থেকে কিছু অর্থ পেলেন। সেই অর্থ তৎক্ষণাৎ বাড়িয়ে ফেলবার দুর্মর বাসনায় তিনি চলে যেতেন জুয়ার আড্ডায় এবং চমৎকারভাবে ডানা মেলে টাকাগুলো উড়ে যেত অন্যের পকেটে। আবার ফিরে এলেন স্ত্রী কন্যার কাছে, সম্পূর্ণ নিঃসঙ্গ। অত দুর্যোগের মধ্যেও লেখা পছন্দ না হলে কিছুতেই ছাপতে দিতেন না। পাওনাদার, প্রকাশকরা ছিঁড়ে খাচ্ছে, তবুও তিনি প্রায় একটি সম্পূর্ণ উপন্যাসের কপি পছন্দ হয়নি বলে নষ্ট করে ফেললেন। প্রকাশককে ক্রুদ্ধ কণ্ঠে জানিয়েছিলেন তাকে অপেক্ষা করতে হবে, নইলে তার দেওয়া অগ্রিম টাকা সে ফেরত নিতে পারে। কিন্তু ফেরত দেবার কথা দূরে থাক, তার নিজের এবং শিশুকন্যা ও স্ত্রীর খাবার মতো একটি পয়সাও নেই, বরং আরো অগ্রিম চাই। একবার জুয়া খেলায় সর্বস্ব হেরে হোটেলে বাঁধা পড়ে আছেন। নিজের কোট, প্যান্ট, এমনকি আন্ডারওয়্যার এবং স্ত্রীর গাউন পর্যন্ত বন্ধকি দোকানে। উপন্যাসের খানিকটা পাণ্ডুলিপি পর্যন্ত তৈরি আছে, কিন্তু পাঠাবার মতো ডাক টিকেটের পয়সা নেই। তখন তিনি দেশ বরেণ্য লেখক।
60 বছর বেঁচে ছিলেন তিনি। প্রায় শেষ 2-1 বছরে, বিশেষত ব্রাদার্স কারামাঝোভ যখন প্রকাশিত হতে শুরু হয়, তখন দেশের কাছ থেকে কিছু সম্মান পেয়েছিলেন। তার স্ত্রী স্বামীর বইগুলি নিজে প্রকাশ করবার ব্যবস্থা করে কিছু অর্থ সাফল্য লাভ করেছিলেন। শেষ পর্যন্ত প্রবক্তার সম্মান পেয়েছিলেন তিনি। অনেকে নিজের ব্যক্তিগত দুঃখের কথা তার কাছে জানিয়ে সান্ত্বনা চাইত। হঠাৎ একদিন মুখ দিয়ে রক্ত উঠতে থাকে তার। সেই অবস্থায় 3 দিন ছিলেন। মৃত্যুর আগে বাইবেলের যে কোনো পাতা খুলে স্ত্রীকে পড়তে বললেন। আনা খুলে উপরের লাইন পড়লেন, ডু দাও নট অবটেইন মি। একটু শুনে দস্তয়েভস্কি লাইনটা একবার আবৃত্তি করলেন, তারপর বললেন, তার মানে আমাকে মরতে হবে। এ কথা বলে নিজেই স্ত্রী পুত্র কন্যাকে সান্ত্বনা দিতে লাগলেন। জীবিত অবস্থাতেই দস্তয়েভস্কির বই অনুবাদ হতে শুরু হয়েছিল। তার বই খুবই জনপ্রিয় হয় জার্মানিতে। টমাস মান তাকে নিয়ে প্রবন্ধ লিখেছেন। ক্রমে এই নিষ্ঠুর প্রতিভাবানের কীর্তি ছড়ালো ফ্রান্সে এবং ইংরেজি ভাষার জগতে। কেউ কেউ তাকে বললেন ইউরোপের ধ্বংসের প্রবক্তা। সমাজতন্ত্রী রাশিয়ায় কিছুদিন তার প্রচার বিঘ্নিত করা হয়েছিল। গোর্কি কিছুতেই পছন্দ করেননি তাকে, বলেছেন প্রতিক্রিয়াশীল। তাঁর উপন্যাসের নাট্যরূপের অভিনয়ে আপত্তি করেছিলেন। এখন রাশিয়ায় তার সম্পর্কে মিশ্র মতামত। বাকি পৃথিবীতে তিনি সমস্ত লেখকদের কাছে প্রতিভার বিপুল বিস্ময়।